নমস্কার বন্ধুরা, সবাইকে দ্য আর্ট অফ উইনিং এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো যারা যারা দেখছেন সবাইকে একবার রিকোয়েস্ট করব, অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাবেন। যারা যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব একবার অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা একবার জানাবেন, এবং এবং আজকের ক্লাসের লিঙ্কটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আজকের এই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারে। একটু শেয়ার করতে থাকবেন সবাই। আমি আমার মতো করে একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটু শেয়ার করে দিন। ইতিমধ্যেই 100 জনের উপরে লাইভে চলে এসেছে। তো সবাইকে একবার রিকোয়েস্ট করব আপনারা একটু শেয়ার করতে থাকবেন। আমি আমার মতো করে একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটু শেয়ার করে দিন যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আজকের এই লাইভ ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারে। এবং আজকের ক্লাসটা হতে যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আপনারা পুরো দেখতে পাচ্ছেন পুরো সন্ধি। আমরা এই একটি ভিডিওতে পুরো সন্ধিকে ক্লিয়ার করব। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন বা আছো, তোমরা কিন্তু আজকের এই ক্লাসটাতে তোমরা অবশ্যই জয়েন করবে এবং রিভাইজ করে নেবে আজকে পুরো, যাতে কোনো সমস্যা না থাকে সন্ধি সম্পর্কে। আমি আমার মতো করে একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটু শেয়ার করতে থাকুন। আজকের ক্লাসটা আমি জানি না কতটুকু অবধি চলবে, কিন্তু সবাই থাকতে হবে, কারণ আজকের ক্লাসে আমরা অনেক কিছু এমন শিখব যেটা হয়তোবা আমরা সন্ধিকে এতদিন দেখলে ভয় পেতাম, একদম ইজি ওয়েতে আমরা সন্ধিটাকে আজকে ক্লিয়ার করব। তো যারা যারা দেখছেন আমি রিকোয়েস্ট করব একবার একটু শেয়ার করতে থাকবেন। চলো, মোটামুটি আমার শেয়ার করা হয়ে গেছে। 229 জন অলরেডি চলে এসেছে। সাউন্ড অডিও ভিডিও সবাই লাইক করে দাও। একদম একদম ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, শেয়ার ডান। ওকে চলো, ওকে চলো, আর লেট করব না। ইয়েস, চলো আজকের আমরা এই ক্লাসে পুরো সন্ধিটাকে ক্লিয়ার করব। তো যারা যারা দেখছো আমি তোমাদেরকে একবার রিকোয়েস্ট করব, আজকে আমি যখন জিজ্ঞেস করব তখনই তোমরা কমেন্ট করবে, তাছাড়া কেউ কমেন্ট করবে না, শুধু মন দিয়ে ক্লাসটা দেখবে। কথা দিচ্ছি যতক্ষণ অবধি ক্লাসটা চলবে, এতক্ষণ অবধি ক্লাস করার পরে তোমাদের সন্ধি সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না, পুরো ডিটেলসে আজকে আমি আলোচনা করব। ক্লিয়ার? ওকে চলো, আপনার ক্লাসের জন্য অপেক্ষা করি। থ্যাংক ইউ স্যার। সমাসের ভিডিওটা কর্মধারয় সমাসটা পাইনি, কর্মধারয় সমাস দিয়ে দেব। চলো, তো এখন আর আমি কমেন্ট দেখছি না। যারা যারা কমেন্ট করছো কমেন্ট করতে থাকো, আমি এখন আর কমেন্ট দেখবো না, আমি জাস্ট ক্লাসটা করাবো, তারপর আমার যখন টাইম হবে আমি তখন কমেন্ট দেখবো, ডাউট নেব। আগে চলো আমরা ক্লাসটা দেখি। ক্লাসের শুরুতেই বলে রাখছি 100% গ্যারান্টি মন দিয়ে যারা যারা ক্লাসটা দেখবেন এই টপিক থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নির্ভুলভাবে পরীক্ষার হলে দিয়ে আসতে পারবে, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের। আজকে আমরা করব সন্ধি। সন্ধি কথার অর্থ আমরা যদি দেখি তাহলে আসে, সন্ধি কথার অর্থ, আবিধানিক অর্থ সন্ধির মধ্যে যদি আমরা দেখি, সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন। সন্ধি কথার অর্থ কি? মিলন। তাহলে সন্ধি কথার অর্থ যদি মিলন হয়, তাহলে তো পরীক্ষার হলে আমাদের দেওয়া উচিত ছিল যে বিদ্যা যোগ আলয়, সেটা কি হবে? এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার দরকার ছিল, তো আমরা লিখতাম বিদ্যা যোগ আলয়। অ্যাকচুয়ালি সন্ধি কথার অর্থ মিলন হলেও এক্সামিনাররা এতটাই খারাপ যে এক্সামিনাররা মিলন পছন্দ করে না, তারা পছন্দ করে ব্রেকআপ, অর্থাৎ বিচ্ছেদ। তো তারা কি করবে? তারা তোমাকে মিলন দেবে না, তারা তোমাকে এইভাবে বিদ্যা যোগ আলয় তারা দেবে না। তারা কি করবে?
তারা দিয়ে দেবে যে বিদ্যালয় এই সন্ধির বিচ্ছেদ করো, ব্রেকআপ করে দাও, তখন আমরা কি লিখতে হবে? বিদ্যা যোগ আলয়। এবার আমরা যে বিচ্ছেদ করব বা এই যে সন্ধির যে বিচ্ছেদ করব, সন্ধির বিচ্ছেদ করার জন্য আমাদের কিছু রুলস আছে। ক্লাস শুরু হওয়ার আগে কিছু বলে দিচ্ছি, কিছু কথা বলে দিচ্ছি। সন্ধির যদি আমরা রুলস দেখি তাহলে ব্যঞ্জন সন্ধি, স্বর সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি এবং বিসর্গ সন্ধি মিলিয়ে আমরা যদি সন্ধি দেখি তাহলে দেখব কম করে আমাদের 200 প্লাস রুল থাকে, 200 প্লাস রুল থাকে। যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটো বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো, দেখবে প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এমন কিছু রুলস আছে যেগুলো থেকেই বারবার ঘুরে ফিরে আসে। এর মানে আমরা এই 200 রুলস কিন্তু শিখে মনে রাখতে পারবো না, আর 200 রুলস আমাদের দরকারও নেই। তো আমরা কি করব? আমরা এমন কতগুলো রুলস পড়বো যে রুলসগুলো পরীক্ষার হলে হুবহু এই রুলস থেকে পরীক্ষার হলে কোশ্চেন আসে, এই ধরনের রুলস আমরা করব। তো যারা যারা মনে করো যে আজকের এই ক্লাসের পরে তোমাদের মনে হবে যে সন্ধি না, আমার আরো কিছু রুলস জানতে হবে, তাহলে সেটা তোমরা বই থেকে জানতে পারো, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলি আমি ক্লাসে করাচ্ছি বা করাবো, ঠিক আছে? তাহলে আমরা সন্ধি মিলন হলেও মিলন কিন্তু আসে না, আসে আমাদের কি? বিচ্ছেদ। তো চলো আমরা দেখি এই সন্ধিকে আমরা মোটামুটি আলোচনার ক্ষেত্রে আমরা 4 ভাগে ভাগ করতে পারি সন্ধিকে। আমরা কয় ভাগে ভাগ করতে পারি সন্ধিকে? মোটামুটি 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বর সন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি, একটা নিপাতনে সিদ্ধ সন্ধি এবং একটা হচ্ছে বিসর্গ সন্ধি। কিন্তু আমি বিসর্গ সন্ধিটাকে প্রথমে রাখলাম কেন? কারণ বিসর্গ সন্ধি থেকে প্রত্যেক বছর সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তার জন্য আমরা সবার প্রথমে বিসর্গ সন্ধি আলোচনা করব, তারপর আমি ব্যঞ্জন সন্ধি আলোচনা করব, তারপর আমি স্বর সন্ধি আলোচনা করব এবং নিপাতনে সিদ্ধ সন্ধি আলোচনা করব এবং আজকের এই ক্লাসেই আলোচনা করব। এটা হয়তো ম্যারাথনের মতো একটু লেটও হতে পারে, একটু অনেকটা দেরিও হতে পারে ক্লাসটা কমপ্লিট করাতে, সবাই সঙ্গে থাকবে। চলো সবার প্রথমে আমরা দেখব কি বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিতে যদি আসি তাহলে দেখব বিসর্গ মানে কি। বিসর্গ সন্ধির মধ্যে একটাই আসে জিনিস, সেটা হচ্ছে বিসর্গ মানে কি। বিসর্গ মানে আমরা এই সিম্বলটাকে বুঝে থাকি। তো বিসর্গ সন্ধি মানে বিসর্গ আছে এমন যে যে সন্ধি আছে এগুলিকে আমরা কি বলবো? বিসর্গ সন্ধি বলবো। আর বিসর্গ সন্ধি থেকে আমরা শুধুমাত্র একটা নিয়ম পড়ব। বিসর্গ সন্ধিতে 8 থেকে 10টা নিয়ম আছে, কিন্তু আমরা একটা নিয়মই পড়বো এবং গ্যারান্টি দিচ্ছি যদি বিসর্গ সন্ধি থেকে কোশ্চেন আসে তাহলে এই টপিকটা থেকে বা এই একটা নিয়ম থেকে আসবে। এবং অবশ্যই জানিয়ে রাখছি এই একটা নিয়ম কিন্তু আমি শুধুমাত্র পার্টিকুলার একটা নিয়ম করাবো না, এই নিয়মটার মধ্যে 4-5টা নিয়ম একসঙ্গে মিক্স আছে, যে কারণে আমি এখানে এটাই করাবো, ঠিক আছে? একটাই রুলস করাবো। আসো বিসর্গ সন্ধিতে আমরা যদি দেখি তাহলে দেখবো আমার এক ক্লাসের বন্ধু ছিল, এক সব সময় ও খুব ভালো রেজাল্ট করতো, সব সময় ও কি করতো? ক্লাসের ফার্স্ট হতো সব সময়। একবার কি হলো, কোনো একটা পার্সোনাল কারণে সে কি করলো? ফার্স্ট হতে পারলো না ক্লাসের। ও কি করলো? সেকেন্ডও হতে পারলো না। ও কত হয়েছে? ও থার্ড হয়েছে। ওই পার্টিকুলার পরীক্ষার মধ্যে যে ছেলেটা প্রত্যেক বছর ফার্স্ট হয় সে ফার্স্টও হতে পারেনি, সেকেন্ডও হতে পারেনি, ও হয়েছে কত? থার্ড। তো আমরা গিয়ে আমাদের বন্ধুটাকে বললাম যে ভাই দেখ, তুই 3 নাম্বার হয়েছিস, তুই ক্লাসের 3 নম্বরে এসেছিস, তুই ক্লাসের কত নম্বরে এসেছিস? 3 নম্বরে এসেছিস। তো ও তখন আমাকে একটা কথা বলেছে, সেই কথাটা হচ্ছে যে আমার সামনে থেকে 3 সরাও। কি বলেছে? আমার সামনে থেকে 3 সরাও, আমার সামনে থেকে 3 সরাও। আর এই 3 সরাও যদি মনে রাখো, কি বলেছে? আমার সামনে থেকে 3 সরাও। আর এই 3 সরাও যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের এই বিসর্গ সন্ধির যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল সেটা শেষ হয়ে যাবে। 3 সরাও মানে দেখো 300 মানে 3টা শ। কি কি শ? একটা হচ্ছে তালব্যস্য, একটা হচ্ছে মূর্ধন্যস্য, আর একটা হচ্ছে দন্তস্য, আর একটা হচ্ছে র। 3 শ হয়ে গেল, আর একটা হচ্ছে র, আর এটাকে আমরা রেফও দিতে পারি, আর একটা হচ্ছে ওকার। মনে রাখতে হবে যখনই এই 3 শ আসবে, 3 সরাও, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য, র, র বা রেফ একই কথা, আর ওকার। যখনই কোনো সন্ধির মধ্যে আমরা দেখব যে এই 5টা সিম্বল বা এই 5টা সিমটমস আমরা কোনো একটা সন্ধির মধ্যে দেখব, তখন এই 5টা যখনই দেখব কোনোটার মধ্যে, যে কোনো একটার মধ্যে এটা আছে, তখন আমরা এটাকে চেঞ্জ করে কি করব? তার জায়গাতে আমরা বিসর্গ দিয়ে দেব, তখনই সেটা হয়ে যাবে কি? বিসর্গ সন্ধি। এতটুকু জায়গা ক্লিয়ার কিনা বলো? আর
এই যে রুলসটা লেখালাম 3 সরাও, এই যে রুলসটা লেখালাম 3 সরাও, 3 সরাও, এই যে রুলসটা লেখালাম 3 সরাও, সবাই একবার কমেন্টে আমাকে লিখে দেখাও 3 সরাও, সবাই একবার কমেন্টে লেখো 3 সরাও, মুখস্থ হয়ে যাবে বিসর্গ সন্ধি। সবাই কমেন্টে লিখবে 3 সরাও। ক্লিয়ার কিনা বলো আগে একবার, ক্লিয়ার এভরিওয়ান? ক্লাস করাচ্ছি সন্ধি, এর জন্যই তো আমি কমেন্ট দেখি না। ক্লাস করাচ্ছি সন্ধি, এটা না দেখে সবাই শুরু করে দিয়েছো স্যার পদ পরিবর্তন করান, স্যার পদ পরিবর্তন করান, বাক্য পরিবর্তন করাবেন। আরে ভাই যেটা করাচ্ছি সেটা তো আগে অন্তত দেখো। তিন সরাও, 3 সরাও মনে রাখবে, পুরো বিসর্গ সন্ধি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। 3 সরাও, ক্লিয়ার? এবার 3 সরাও দিয়ে কি হয় সেটা আমরা পরের স্লাইডে দেখব। 3 সরাও দিয়ে কি হবে পরের স্লাইডে আমরা দেখব। দেখো 3 সরাওয়ের যে রুলস আছে, দেখো আমি তোমাদের বলেছি 3 সরাও হবে, ঠিক আছে? 3 সরাও না, এটা হবে 3 সরাও। এটা একটু ঠিক করে নেবে, এটা হবে 3 সরাও। বলছে আমার সামনে থেকে 3 সরাও। 300 দিয়ে কি হয়েছে? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য, আর র এসেছে, আর রেফ, আর হচ্ছে ওকার। যখনই এগুলো আসবে তার পরিবর্তে আমরা কি দিয়ে দেব? তার পরিবর্তে আমরা বিসর্গ দিয়ে দেব। ক্লিয়ার এভরিওয়ান? তার পরিবর্তে আমরা বিসর্গ দিয়ে দেব। এবার আসো আমরা রুলস দেখি। যেমন পরীক্ষার হলে এসেছে তোমাদের নিষ্ঠুর, সবাই মন দিয়ে দেখবে, কেউ কমেন্ট করবে না কারণ আমি কমেন্ট দেখব না, কেউ কমেন্ট করবে না কারণ আমি কমেন্ট দেখব না। আগে এদিকে দেখো সবাই। এবার বিসর্গ সন্ধির কিছু উদাহরণ যেগুলো পরীক্ষাতে এসেছে, দেখো নিষ্ঠুর, ভালো করে দেখবে। আর এই বিসর্গ সন্ধিতে মনে রাখবে ম্যাক্সিমাম টাইম এই বিসর্গ সন্ধিতে যুক্ত ব্যঞ্জন থেকে সন্ধি করতে বলে। যুক্ত ব্যঞ্জনের দিকে আমরা ফোকাস করব। যুক্ত ব্যঞ্জন বিসর্গ সন্ধিতে সবচেয়ে বেশি আসে। যদি 100টা কোশ্চেন আসে তাহলে 99টা এই যুক্ত ব্যঞ্জন দিয়ে আসে। তাহলে আমরা দেখব এখানে যুক্ত ব্যঞ্জন কোথায় আছে, দেখো তো। এখানে আছে যুক্ত ব্যঞ্জন, এখানে আছে যুক্ত ব্যঞ্জন, এখানেও আছে যুক্ত ব্যঞ্জন, এখানেও আছে যুক্ত ব্যঞ্জন, এখানেও আছে যুক্ত ব্যঞ্জন। ক্লিয়ার? তাহলে এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে যদি আমরা দেখি, যুক্ত ব্যঞ্জনের মধ্যে 3 সরাওয়ের কোন রুলস, 3 সরাওয়ের কোন সিম্বল কি এখানে আছে? অবশ্যই আছে। এখানে মদিনাস্য আছে, তো মদিনাস্যকে সরিয়ে আমরা কি করব? মধ্যনস্যকে সরিয়ে আমরা কি করব? বিসর্গ লিখব। তাহলে এখানে নিষ্ঠুর, আমরা নিষ্ঠুর যদি দেখি তাহলে নিষ্ঠুরকে আমরা প্রথমে যদি আমরা অক্ষর অনুযায়ী ভাঙি তাহলে এটা আসে নিস যুগ ঠুর। এটা কিন্তু সন্ধি হয়নি এখনো, ভালো করে খেয়াল করো, মন দিয়ে শুনো, কমেন্ট কেউ করবে না। এটার মধ্যে দেখো আমরা যদি অক্ষর অনুযায়ী ভাঙি তাহলে এটা আসে কি? নিষ্ঠুরকে আমরা কিভাবে উচ্চারণ করি? নিস যুগ ঠুর, নিষ্ঠুর, নিষ্ঠুর। এর মানে একবার নিস উচ্চারণ করেছো, আরেকবার ঠুর উচ্চারণ করেছো। এবার আমরা দেখব এখানে 3 সরাওয়ের মধ্যে, এখানে 3 সরাওয়ের মধ্যে দেখো নিষ্ঠুরের মধ্যে 3 সরাও যুক্ত ব্যঞ্জনের মধ্যে মধুনস্য আছে, আর মধুনস্য 3 সরাওয়ের মধ্যে সিম্বল কি কি ছিল? 3 সরাওয়ের মধ্যে সিম্বল ছিল তালব্যস্য, মধুনস্য, দন্তস্য, র বা রেফ, আর হচ্ছে ওকার। তো এখানে সিম্বলের মধ্যে দেখলাম কি? মদিনাস্য আছে। এখানে মদিনাস্যকে আমরা বাদ দিয়ে দেব। মদিনাস্যকে বাদ দিয়ে আমরা তার জায়গাতে বিসর্গ লিখবো। তাহলে আমরা কি লিখবো? নি যুগ ঠুর, নি যুগ ঠুর। আমার কিন্তু বিসর্গ সন্ধি কমপ্লিট হয়ে গেল। বিসর্গ সন্ধির যে নিষ্ঠুরটা এসেছে সেটা কিন্তু কমপ্লিট আমার। পরেরটা আছে নিশ্চয়। নিশ্চয় যদি আমরা দেখি তাহলে এটার মধ্যে আমরা অক্ষর অনুযায়ী ভাঙি যদি, তাহলে এটা আসে কি? নিশ যুগ চয়। এটা অক্ষর অনুযায়ী ভাঙলাম। এবার আমরা তাকে সন্ধি করব। সন্ধি যদি দেখি তাহলে দেখো এখানে যুক্ত ব্যঞ্জনের মধ্যে তালব্যস্য সিম্বল আছে, এই তালব্যস্যটাকে সরাবো, সরিয়ে আমরা এখানে লিখবো নি যুগ চয়। এখানে পরিষ্কারের মধ্যে কি আছে? দন্তস্য আছে, তো আমরা লিখবো পরি, আমরা লিখবো পরি যোগকার। ভাস্করের মধ্যে আমরা লিখবো ভা যোগকার। নিশ্চিহ্নর মধ্যে আমরা লিখবো নি যোগ চিহ্ন। ক্লিয়ার কিনা বলো এভরিওয়ান? ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা জানাও। যুক্তটা কি বললেন? বললাম এখানে যুক্ত ব্যঞ্জন। দেখো এখানে যুক্ত ব্যঞ্জন কোনগুলো আছে? এই নিষ্ঠুরের মধ্যে দেখো এটা হচ্ছে এখানে যুক্ত, এটা হচ্ছে এখানে যুক্ত, মানে একটার সঙ্গে একটা যুক্ত হয়ে আছে। এখানে একটার সঙ্গে একটা যুক্ত, এখানে একটার সঙ্গে একটা যুক্ত, এখানেও একটার সঙ্গে একটা যুক্ত আছে। আর এই
বিসর্গ সন্ধির মধ্যে যুক্ত ব্যঞ্জনের সন্ধি সবচেয়ে বেশি আসে, তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একজন বলছো তাহলে আশ্চর্য কি হবে? একজন বলছো তাহলে আশ্চর্য কি হবে? আচ্ছা, একজন বলছো দেখো এখানে আশ্চর্য কি হবে, যদি আমরা দেখি আশ্চর্য কিন্তু দুটো হয়, একটা নিপাতনী সিদ্ধ সন্ধি হয়, আবার আমরা আশ্চর্যকে কিন্তু বিসর্গ সন্ধিও করতে পারি। আমরা কি করব, যুগ চর্য, কারণ তালব্যস্যর জায়গাতে কি আসবে, তালব্যস্যর জায়গাতে বিসর্গ আসবে। ক্লিয়ার? ক্লিয়ার? পরিষ্কার তো হয় না স্যার, এটা কি বুঝলাম না। পরিষ্কার পরিষ্কার তো হয় না, এটা কি বুঝলাম, পরিষ্কার তো হয় না। রানা বর্মন কি বলছো বুঝতে পারলাম না ভাই। পরিষ্কারের মধ্যে কি হচ্ছে, পরিষ্কারের মধ্যে এটা কিভাবে উচ্চারণ করি আমরা, পরিশ যোগকার, তো আমরা এখানে দন্তস্বর জায়গাতে কি লিখলাম, বিসর্গ লিখলাম, তাহলে এটা চলে গেল, দন্তাস্বরটা চলে গেল বিসর্গতে, তাহলে আনসার কি হলো, পরিযুগকার। কেন বুঝতে পারোনি আমি জানি না। রেফের উদাহরণ দিই, রেফের উদাহরণ পরীক্ষা হলো যখন আসবে তখন বুঝাবো, ঠিক আছে। ভাযুগ কর হবে, ভাযুগ কর, ভাস্কর ভাযুগ কর হবে, সরি সরি সরি, ভাস্কর হবে ভা যুগ কর, ভা যুগ কর, নিশ্চয় হবে নি যুগ চয়, নিষ্ঠুর হবে নি যুগ ঠুর, পরিষ্কার হবে পরি যুগ কার, নিশ্চিহ্ন হবে নি যুগ চিহ্ন। ক্লিয়ার এভরিওয়ান? সন্ধি বিচ্ছেদ থেকে কিভাবে বুঝবো, ঠিক আছে। রুমি পাল, ভাই রুমি পাল তুমি যদি এখানে বনস্পতি কি হবে, আরে ভাই পুরো ক্লাসটা তো অন্তত দেখো, বনস্পতি কি হবে, বনস্পতি এখানে যদি তুমি দেখো তাহলে বনস্পতি কিন্তু আমার এখানে হবে না, বনযুগপতি হবে এটা, আবার বনস্পতি কিন্তু আমাদের হতে পারে নিপাতনী সিদ্ধ সন্ধির মধ্যে। এগুলো যখন পুরো ক্লাস আলোচনা করব তখন বুঝতে পারবে। দীপঙ্কর পাল, বাক্য সংকুচন সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ না, করাবো না ভাই, করাবো না, আগে ভালো করে দেখো তারপরে করাবো না, ঠিক আছে। ভাযুগ কর, ভাস্কর, কারণ মদিনস্বর জায়গাতে কি বিসর্গ বসেছে, আর বাকি লাস্টে কর কর যেভাবে ছিল এভাবে বসেছে। চলো, ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার এভরিওয়ান? চলো, ক্লিয়ার? তাহলে আমাকে এই পরের গুলো আনসার করে দেখাও, এখানে সবগুলো আনসার করে দেখাও। বিসর্গ সন্ধির কিছু রুলস আমি এখানে দিলাম, পরেরটা আনসার করে দেখাও সবাই, দেখি কে ফার্স্ট আনসার করতে পারে। বনস্পতি, বনস্পতি নিপাতনে সিদ্ধ সন্ধি হবে, ক্লাসটা করো বুঝতে পারবে। তোমাদেরকে বলছি এই ক্লাস রিলেটেড অন্য কিছু যদি বলো তাহলে আমি আনসার দেব না তোমাদের, ঠিক আছে। আনসার করো সবাই, প্রত্যেকটা আনসার করে দেখো, প্রত্যেকটা আনসার করো, প্রত্যেকটা আনসার করো সবাই, প্রত্যেকটা। ইয়েস ইয়েস, ভেরি গুড। তো আমরা কি বলেছিলাম, আমরা বিসর্গ সন্ধিতে রুলস পড়েছিলাম, যারা এইমাত্র জয়েন করেছো একটু পরেই ক্লাসটা দেখে নেবে। আমরা বলেছিলাম বিসর্গ সন্ধির মধ্যে রুলস ছিল তিন সরাও, তিন সরাওয়ের মধ্যে এখানে 300, আর 300-র মধ্যে কি কি আছে, তালব্যস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, আর রাওয়ের মধ্যে র আসবে, র বা রেফ একই কথা, আর ওকার আসবে। এই পাঁচটা যখনই যেখানে আমরা দেখব তার পরিবর্তে আমরা বিসর্গ বসিয়ে দেব। আর যুক্ত ব্যঞ্জনের মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখি, তাহলে এখানে কি আছে দেখো, বহিষ্কার যুক্ত ব্যঞ্জন, এখানে দেখো সিম্বল দন্তস্ব আছে, এই দন্তস্বর জায়গাতে আমরা কি করব, বিসর্গ লিখবো, আমরা লিখবো কি, বহি যোগকার। নমস্কার, নম যোগকার। নিষ্করণ, নি যোগকরণ। আবিষ্কার, আবি যোগকার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবার।
ক্লিয়ার এভরিওয়ান? এভরিওয়ান ক্লিয়ার? এনি ডাউট? এনি ডাউট? ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার? চলো আচ্ছা, এখানে একটু কথা বলে রাখছি, সাহিত্যের শেষ কথা 1 বা 2 তারিখ তোমরা পেয়ে যাবে মার্কেটে, সেখান থেকে নিয়ে নিতে পারো। চলো এবার আমরা দেখবো ব্যঞ্জন সন্ধি। আমরা কিন্তু একটা রুলসই করাবো, এখানে একটা রুলসই করিয়েছি, সেটা হচ্ছে তোমার বিসর্গ সন্ধিতে একটা রুলসই করিয়েছি, সেটা হচ্ছে 3 সরাও। আশা করি এটার মধ্যে তোমাদের সববার ক্লিয়ার হয়ে গেছে। পুরো ক্লাসটা দেখো, তারপর কোনো ডাউট থাকবে না, আমি এতটুকু তোমাদের বলে রাখছি। ক্লিয়ার এভরিওয়ান? এনি ডাউট? এনি ডাউট? না, চলো এবার আমরা দেখব কি ব্যঞ্জন সন্ধি। আসো এবার আমরা ব্যঞ্জন সন্ধি শিখবো। আমরা যদি ব্যঞ্জন সন্ধি দেখি তাহলে ব্যঞ্জন সন্ধিতে কিন্তু অনেকগুলো রুলস আছে, ঠিক আছে, টোটাল 76 বা 77 রুল আছে, কিন্তু আমরা 8টা রুলের মাধ্যমে, যেগুলো ইম্পর্টেন্ট 20-25টা রুল, 8টা রুলের মাধ্যমে আমরা শিখে নেব, 8টা নিয়মের মধ্যে শিখে নেব। কেউ কমেন্ট করবে না, মন দিয়ে শুনো। যাদের ক্লাস করার ইচ্ছা আছে রিকোয়েস্ট করব ক্লাসটা করো, যারা বাজে মন্তব্য করছো রিকোয়েস্ট করে বলছি তোমরা ক্লাস থেকে চলে যেতে পারো, যারা ক্লাস দেখছে তাদের জন্য আমি করাচ্ছি। এবার আসো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি করাতে হলে সবার প্রথমে আমাদের এই চার্টটা দেখতে হবে। এটা আমি তোমাদের করিয়েছিলাম যে বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ। আমরা বাংলা ব্যঞ্জন বর্ণকে টোটাল 5টা বর্গে ভাগ করতে পারি, তোমরা সবাই জানো। একটা হচ্ছে ক বর্গ, ক বর্গের আন্ডারে কে কে আছে? ক, খ, গ, ঘ, উ। 2 নম্বর দেখো চ বর্গ, চ বর্গের আন্ডারে কে আছে? চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ট বর্গের মধ্যে কে আছে? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গের আন্ডারে কি আছে? ত, থ, দ, ধ, দন্তন্য। আর প বর্গের আন্ডারে কি আছে? প বর্গের আন্ডারে আছে প, ফ, ব, ভ, ম। তো আমাদের এই ব্যঞ্জন সন্ধি করতে হলে ব্যঞ্জন সন্ধির এই পার্টিকুলার যে চারটা আছে, এই চারটা তোমাদের শুধু ব্যঞ্জন সন্ধি না, যেখানে ব্যঞ্জন বর্ণমালা, যেখানে ব্যঞ্জন ধ্বনি বা বর্ণমালা আলোচনা হবে, সেখানে তোমাদের এই চারটা লাগবে। এই চারটা ততটাই গুরুত্বপূর্ণ। আমি ধ্বনির ক্লাসে, ধ্বনিতত্ত্বের ক্লাসে তোমাদের এটা করিয়েছিলাম, যারা যারা দেখেছো ক্লাসটা। তো এই ক্লাসের মধ্যে আমি তোমাদের যদি দেখি, এখানে যে লাইনগুলো আছে, এই লাইনগুলোকে আমরা বলি র। সবাই এই লাইনগুলোকে আমরা কি বলি? র বলি। আর এই লম্বালম্বী যে লাইনগুলো আছে এগুলোকে আমরা বলি কলাম। লম্বালম্বী যে লাইনগুলো আছে এইগুলোকে আমরা বলি কলাম। তো আমাদের যে আলোচনাটা হবে সেটা কলম অনুযায়ী হবে। আমাদের যে আলোচনাটা হবে সেটা কলম অনুযায়ী হবে, অর্থাৎ লম্বালম্বী যে যেটা সেটা কলম অনুযায়ী আমাদের আলোচনা হবে। আর এখানে আমি 8টা রুল করাবো, তার মধ্যে প্রথম 3টা রুল গ্যারান্টি দিয়ে বলছি ব্যঞ্জন সন্ধি থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই প্রথম 3টা রুল থেকেই আসবে। খুব ইম্পর্টেন্ট। দেখো রুল নাম্বার 1 এর মধ্যে যদি আমরা দেখি তাহলে রুল নাম্বার 1 এ আছে 3 = 1। 3 = 1। এই 3 = 1 রুলটা কি সেটা আমি তোমাদের এখন বোঝাবো। দেখো 3 = 1 মানে 3 = 1 মানে 3 = 1 মানে দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এই 3 দিয়ে বোঝাচ্ছে, এই 3 দিয়ে বোঝাচ্ছে 3 নাম্বার কলামকে। 3 নাম্বার কলাম কোনটা? এটা। 3 নাম্বার কলাম মানে কোনটা? এটা, যেটা আমি মার্ক করলাম। এর মানে এটা, এই যে মার্ক করলাম এটাকে আমরা 3 নাম্বার কলাম ধরবো। এই 3 নাম্বার কলামের মধ্যে যে যে বর্ণ আছে, যখন কোনো সন্ধির মধ্যে এই 3টা বর্ণ বা এই 3 নাম্বার বর্ণের কোনো একটা বর্ণ আসবে, তখন আমরা কি করব? তাকে সরিয়ে তার জায়গাতে পার্টিকুলার ওই বর্ণের 1 নাম্বার বর্ণটাকে আনবো। কিভাবে সেটা পরের স্লাইডে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আরো ক্লিয়ার করে। দেখো এখানে আমার একটা রুলস এলো বা এখানে আমার একটা উদাহরণ এলো, সেটা হচ্ছে দিগন্ত। পরীক্ষার হলে এসেছে এগুলো। দিগন্ত, ধরো পরীক্ষার হলে তোমাকে বলেছে যে দিগন্ত সন্ধি বিচ্ছেদ তুমি নির্ণয় করতে। তো তুমি দেখলে দিগন্তর মধ্যে এখানে কি দেখলে? যে এখানে 3 নাম্বার বর্গের একটা বর্ণ আছে। 3 নাম্বার বর্গ কোনটা? এটা। বা 3 নাম্বার কলামের 3 নাম্বার বর্গের দেখো বর্ণ আছে গ। এখানে কোনটা আছে? গ। আমরা কি করব? এই গটাকে সরিয়ে তার জায়গাতে পার্টিকুলার বর্গের 1 নাম্বারটা বসাবো। তাহলে এখানে গ আছে, গকে আমরা সরিয়ে পার্টিকুলার বর্গ, গ কোন বর্গের? গ হচ্ছে ক বর্গের। তাহলে গকে সরিয়ে আমরা কি আনবো? গড় জায়গাতে 1 নাম্বার বর্গের বর্ণটা আনবো। কি আনবো? ক আনবো। যদি জ থাকতো তাহলে তাকে সরিয়ে আমরা আনতাম কি? চ। যদি ড থাকতো তাকে সরিয়ে আমরা আনতাম কি? ট। যদি দ থাকতো তাকে সরিয়ে আমরা আনতাম কি? ত। যদি ব থাকতো তাকে সরিয়ে আমরা আনতাম কি? প। ক্লিয়ার?
তাহলে আমরা দেখলাম কি, আমরা দেখলাম এখানে আছে কি দিগন্ত। তো দিগন্তকে যদি আমরা দেখি তাহলে আমরা এটাকে আমরা অক্ষর অনুযায়ী যদি ভাঙি তাহলে এটা কি আসে, দিগ যোগ অন্ত। এটা কিন্তু এখনো সন্ধি হয়নি, এবার হবে। দিগন্তর মধ্যে দেখলাম যে গ 3 নাম্বার বর্গের বর্ণ গ, তো গকে সরিয়ে আমরা তার জায়গাতে পার্টিকুলার 1 নাম্বার বর্গের মানে পার্টিকুলার 1 নাম্বার বর্গের 1 নাম্বার বর্ণটাকে আনবো, যে জন্য বলা হয়েছে এখানে 3 = 1। তাহলে গ এখানে আছে, তাকে সরাবো, তার জায়গাতে আমরা আনবো কি কো। তাহলে আমরা এখানে দিগন্তর মধ্যে আমরা কি আনবো, দিক যোগ অন্ত, হয়ে গেল আমাদের সন্ধি। সেম ডুবন্ত, ডুবন্তকে যদি আমরা দেখি, ডুবন্তর মধ্যে কি আছে, ব আছে। তাহলে ব 3 নাম্বার বর্গের ব, 3 নাম্বার বর্গের দেখো এখানে আছে এটা। তাহলে ওই বর্গের বটা কোন বর্গ বা কোথা থেকে এসেছে, প থেকে এসেছে, প বর্গ থেকে। তাহলে তার জায়গাতে আমরা কি বসাবো, প বসাবো, অর্থাৎ 1 নাম্বার বর্গটা 1 নাম্বার বর্ণটাকে বসিয়ে দেবো। তাহলে আমরা আনসার লিখবো, বর জায়গাতে আনসার লিখবো ডুব যোগ অন্ত। এজন্যই বলা আছে 3 = 1। এর মানে এক কথা পরিষ্কার, এখানে 3 নাম্বার বর্গের যতগুলো বর্ণ আসবে, কোন বর্ণ যদি আসে তার জায়গাতে পার্টিকুলার ওই বর্গের প্রথম বর্ণটাকে আমরা নিয়ে আসবো ওই 3 নাম্বার বর্গের জায়গাতে। এটা হচ্ছে আমাদের খুব খুব ইম্পর্টেন্ট একটা রুল। সবাই বুঝতে পেরেছো কিনা বলো, সবাই বুঝতে পেরেছো কিনা বলো, ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার কিনা একটু জানাও সবাই। ইয়েস। তাহলে তোমরা যদি এটা করতে পারো তাহলে আমি তোমাদেরকে একটা দিলাম, করো তো দেখি এটা। যদি এটা তোমরা বুঝে থাকো তাহলে এটার আনসার দাও সবাই দেখি। যারা যারা বুঝতে পেরেছো নিশ্চয়ই আনসার করতে পারবে, লেখো তো দেখি, করো। নিজন্তর সন্ধি বিচ্ছেদ করে দেখাও, নিজন্তর সন্ধি বিচ্ছেদ করে দেখাও। এটা করে দেখাও দেখি, সবাই করে দেখাও, নিজন্ত, নিজন্ত করে দেখাও, নিজন্ত করে দেখাও সবাই দেখি। নিজন্ত করে দেখাও। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড। আরো কয়েকটা প্র্যাকটিসের জন্য দেবো, যদি আরো কয়েকটা দিতে থাকি তাহলে আমি পুরো ক্লাস করাতে পারবো না, ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? হসন্ত দিতে পারতাছি না মোবাইলে, ওকে, কোনো অসুবিধা নেই। নবনীতা চক্রবর্তী, হসন্ত দিতে পারছো না, হসন্তকে জিজ্ঞেস করতে হবে কেন ও বসছে না এখানে এসে। ক্লিয়ার? যারা রিপিট বলছো, আরেকবার বলছো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আবার ক্লাসটা দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। হসন্তটা কেন হবে ভাই, হসন্তটা কেন হবে? হসন্তর ব্যবহার আমি তোমাদের এর আগেও তোমাদের জানিয়েছিলাম। দেখো, হসন্ত আর কিছু না, হসন্ত হচ্ছে ট্রাফিক পুলিশ। হসন্ত কি? হসন্ত হচ্ছে বাংলার ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ কি করে? হসন্ত আর কেউ না, হসন্ত হচ্ছে ট্রাফিক পুলিশ। কেন বললাম দেখো, তোমার নিজের কেনা বাইক বা নিজের কেনা গাড়ি বা বাবার কেনার গাড়ি, নিজের পয়সার তেল, তুমি পেট্রোল নিয়েছো। এবার তুমি নিজের কেনা গাড়ি, নিজের কেনা বাইক বা নিজের কেনা পেট্রোলে রাস্তায় বেরোলেও কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারবে না, ট্রাফিক তোমাকে আটকে দেবে তুমি যদি বেশি লাফালাফি করো। তো বাংলা বর্ণমালার মধ্যে বর্ণগুলো যখন লাফালাফি করে তখন তাকে দমিয়ে রাখার জন্য ট্রাফিক পুলিশের কাজ করে কে? এই হসন্ত। যেমন দেখো এখানে এই যে দিকন্ত, আমি যদি হসন্তটা না দিকতাম এটা উচ্চারণ কিন্তু এরকম হতো, দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত। কারণ কর উচ্চারণটা কি? কর উচ্চারণ হচ্ছে ক যোগ অ, দুটো মিলিয়ে ক উচ্চারণ হয়। তাহলে মনে রাখতে হবে হসন্ত কি করে?
কোনো একটা বর্ণের অর্ধেক উচ্চারণ করতে নির্দেশ দেয় যে তুমি এখানে পুরোপুরি উচ্চারণ হতে পারবে না, তোমার অর্ধেক উচ্চারণ হতে হবে। আর এই অর্ধেক উচ্চারণের জন্য অসন্তব, যে কারণে আমরা এখানে উচ্চারণ করিনি দিক যুগন্ত করিনি, আমরা করেছি দিক যুগন্ত। কেন? কারণ অসন্ত আমাকে বলে দিয়েছে ভাই এখানে বেশি লাফালাফি করলে হবে না, এখানে অর্ধেক উচ্চারণ করতে হবে, যে কারণে অর্ধেক উচ্চারণ এখানে করছি। ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? চলো তাহলে আমরা রুল নাম্বার 1 কমপ্লিট, যাদের কমপ্লিট হয়নি তোমরা দেখবে। রুল নাম্বার 2 তে বলছে, রুল নাম্বার 2 তে বলছে কি দেখো, রুল নাম্বার 2 তে বলা হচ্ছে যে 5 ইজ ইকুয়াল টু ম। রুল নাম্বার 2 তে বলা হচ্ছে 5 ইজ ইকুয়াল টু ম। রুল নাম্বার 2 তে বলা হচ্ছে 5 ইজ ইকুয়াল টু কি? ম। 5 ইজ ইকুয়াল টু ম হচ্ছে রুল নাম্বার 2 তে বলছে 5 ইজ ইকুয়াল টু ম। তো 5 ইজ ইকুয়াল টু ম কেন হলো আমরা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 5 নাম্বার যে কলাম আছে, 5 নাম্বার যে কলাম আছে, এই 5 নাম্বার কলামের যে যে বর্ণগুলি আছে উ, ইয়, ন, ন, ম, যখনই কোনো সন্ধির মধ্যে এগুলো আসবে তার পরিবর্তে আমরা কি বসিয়ে দেব? শুধুমাত্র ম বসিয়ে দেব। তার পরিবর্তে আমরা কি বসিয়ে দেব? শুধুমাত্র ম বসিয়ে দেব। এটা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ রুলস, আমি তোমাদের এখানে করাচ্ছি। দেখো যেমন তোমাদেরকে বলা হচ্ছে সন্ধির সন্ধি বিচ্ছেদ করো, তোমাদেরকে বলা হচ্ছে সন্ধির সন্ধি বিচ্ছেদ করো। তো আমরা যদি অক্ষর অনুযায়ী এটাকে ভাঙি তাহলে সন্ধি কিভাবে হয়? সন্ধি হয় সন যোগ ধি, সন যোগ ধি হয়। এটা হচ্ছে অক্ষর অনুযায়ী ভাগ করলাম, সন্ধি কিন্তু হয়নি, সন্ধি এখন হবে। এবার আমরা দেখলাম এখানে সন্ধির মধ্যে যে 9টা আছে, এখানে যে 9টা আছে এই 9টা কিন্তু 5 নাম্বার বর্গের বর্ণ ন। তাহলে আমরা কি বলেছিলাম যে 5 নাম্বার বর্গের কোন বর্ণ দেখব তাকে সরিয়ে তার জায়গাতে আমরা ম বসিয়ে দেব। তাহলে এই 9টাকে আমরা সরাবো, সরিয়ে এখানে লিখবো সম যোগ ধি, সন্ধি হয়ে গেল। কঙ্কন, কঙ্কনের মধ্যে কি কঙ্কন উচ্চারণ যদি দেখি কঙ্কনটা এরকম হয় ক, উর নিচে ক আর হচ্ছে ন, কঙ্কন। তাহলে আমরা যদি ভাঙি তাহলে এটা আসে কি? এটা আসে, এটাকে যদি আমি অক্ষর অনুযায়ী ভাঙি, অক্ষর অনুযায়ী ভাঙলে এটা কি হয়? অক্ষর অনুযায়ী যদি ভাঙি তাহলে এটা আসে কং যুগ কন, কঙ্কন। তাহলে এখানে দেখো 5 নাম্বার বর্গের উ আছে, তাকে সরিয়ে তার জায়গাতে কি বসাবো? তার জায়গাতে ম বসাবো। তাহলে এখানে হবে কি? কং যুগ কন। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? এনি ডাউট কারুর? কারুর কোনো ডাউট? ডাউট থাকলে বলতে পারো। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো সবাই। ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে আমাকে একটা করিয়ে দেখাও। এটা সি টেটের 2021 এসেছিল, ভয়ঙ্কর। ভয়ঙ্কর, ভয়ঙ্কর 2021 সি টেটে এসেছিল, সি টেট পেপার 1, সি টেট পেপার 1 পেপার 1 এটা এসেছিল। ভয়ঙ্কর করে দেখাও দেখি। ভয়ঙ্কর, যারা ওয়েস্ট বেঙ্গল থাকো তারা তো নিশ্চয়ই এটা নাম শুনেছো। ভয়ঙ্কর রকমের খেলা হবে, ঠিক আছে? বিখ্যাত একজন মানুষ বলেছিল, তো ভয়ঙ্কর রকমের খেলা হবে। এই ভয়ঙ্করটাকে তোমরা দেখি করে দেখাও। ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ইয়েস ভেরি গুড। চলো তাহলে এটা কি হবে? ভয়ঙ্করের মধ্যে আমরা যদি দেখি তাহলে ভয়ঙ্করটাকে আমরা কিভাবে করি? ভয়ং যুগ কর, অক্ষর অনুযায়ী এটাকে ভাঙি। তো আমরা দেখলাম উ কোন জায়গাতে আছে, এই জায়গাতে, তার পরিবর্তে আমরা এখানে কি লিখবো? ভয়ং যুগ কর। ঠিক আছে, ভেরি গুড। কবির আক্তার বলছো প্রণাম গুরুজি, এই নিয়ম জীবনে জানতে পারতাম না যদি ক্লাস না করতাম। থ্যাংক ইউ ভাই। ক্লিয়ার এভরিওয়ান? চলো তাহলে আমাদের কিন্তু রুল নাম্বার 2 কমপ্লিট হয়ে গেল।
রুল নাম্বার 2 কমপ্লিট হয়ে গেল। এবার আসো রুল নাম্বার 3 দেখবো আমরা। রুল নাম্বার 3 তে কি বলেছে ভালো করে মন দিয়ে শুনো। এবার আর কেউ কমেন্ট করবে না, এবার আর কেউ কমেন্ট করবে না, কেউ কমেন্ট করবে না, রুলসটা ভালো করে দেখো। রুলস নাম্বার 3 হচ্ছে 5 5 ইজ ইকুয়াল টু 1 5। বলছে যে কোন সন্ধির মধ্যে যদি দেখি আমরা 5 5 আছে, তাহলে তার পরিবর্তে আমরা লিখবো 1 5। কিভাবে হয় দেখো, কিভাবে হয় দেখো, কিভাবে হয় দেখো। এখানে দেখো উন্মেষ, তুমি যদি দেখো তাহলে উন্মেষ বানানটা তুমি কিভাবে দেখবে, উন্মেষ বানানটা কিভাবে আছে দেখো, উ ন ময় সংযুক্ত, অর্থাৎ নন নিচে ম আছে, একার আর হচ্ছে মধুনস্য, উন্মেষ। তো আমরা কি বলেছিলাম 5 5 থাকলে, তা 5 5 যদি আমরা দেখি তাহলে দেখবো এই উন্মেষের মধ্যে 5 5 আছে। কিভাবে বানানোর মধ্যে, সংযুক্তের মধ্যে 5, এখানে যে নটা আছে এই নটাও এখানে আছে 5 এর মধ্যে, আর এখানে যে মটা আছে মটাও আছে 5 এর মধ্যে। এর মানে এই রুলসের মধ্যে আমরা দেখলাম একই একই একটা শব্দের মধ্যে যদি 5 5 দুটো থাকে, অর্থাৎ এই 5 নাম্বার বর্গের দুটো সিম্বল যদি একসঙ্গে থাকে, তখন আমরা কি করব, লাস্টেরটা অ্যাজ ইট ইজ রেখে দেব, লাস্টেরটা যেভাবে আছে এইভাবেই থাকবে, শুধু প্রথমটাকে 1 এ চেঞ্জ করে দেব একটু আগের মতো। যেমন এখানে উন্মেষ আছে, তাহলে আমরা যদি এটাকে অক্ষর অনুযায়ী ভাঙি তাহলে এটা কি হয়, উন যুগ মেষ, উন্মেষ। তাহলে তুমি যদি এখানে দেখো এখানে নটাও 5 এর মধ্যে আছে আর মটাও 5 এর মধ্যে আছে, একসঙ্গে আছে, নটাও 5 এর মধ্যে মটাও 5 এর মধ্যে, তখন আমরা কি করব, শেষেরটা অ্যাজ ইট ইজ রেখে দেব, শেষেরটা তাহলে মেষ মেষই চলে আসবে, শেষেরটা নিয়ে এত ঝামেলার দরকার নেই। প্রথম যে নটা আছে এই নটা চেঞ্জ হয়ে যাবে, প্রথম প্রথম নটা কোথায় আছে, প্রথম নটা এখানে আছে, তো প্রথম নটা যদি এখানে থাকে সেটা কি করবে, সেটা 1 নম্বরে চলে আসবে। তো 1 নম্বরে কি আছে, তো আছে, তো 1 নম্বরে যদি ত থাকে তাহলে এটা হবে কি, উত যুগ মেষ, হসন্ত দিতে হবে। এবার মনে রাখতে হবে তন নিচে কখনো কিন্তু হসন্ত হয় না, কেন, তার অল্টারনেট একটা বর্ণ বর্ণমালার মধ্যে দিয়ে দিয়েছে। যেমন তো হসন্ত যে কথা, তো হসন্ত যে কথা, খণ্ডের তো একই কথা। তো হসন্তর কাজ কি ছিল, তটাকে অর্ধেক উচ্চারণ করানো, আর এই খণ্ডের তো একই সিস্টেম, তো খণ্ডের তো কি করে, খণ্ডের তোরা কি করে, একই অর্ধেক উচ্চারণ হয়। তাহলে এখানে তো হসন্ত যে কথা, খণ্ডের তো একই কথা, কিন্তু তো হসন্তকে আমরা ইউজ করি না, তার জন্য তো হসন্ত না হয়ে তার পরিবর্তে যে বর্ণটা আছে খণ্ডের তো, এখানে খণ্ডের তো আমরা লিখে দেব উত যুগ মেষ। ক্লিয়ার এভরিওয়ান, ক্লিয়ার এভরিওয়ান, এভরিওয়ান ক্লিয়ার, ক্লিয়ার এভরিওয়ান। আয়ুষ বলছে আপনার কোনো তুলনা হয় না, থ্যাংক ইউ ভাই। ক্লিয়ার এভরিওয়ান, এভরিওয়ান ক্লিয়ার। এনি ডাউট কারুর, কারুর কোনো ডাউট? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে ওকে, চলো একদম ক্লিয়ার। চলো তাহলে আমরা কিন্তু যে টাফ 3টা রুল ছিল, আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্যঞ্জন সন্ধি থেকে এই 3টা রুল কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই 3টা রুল খুব ইম্পর্টেন্ট। তো 3টা রুল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে বাকি 5টা রুল আমরা খুব ইম্পর্টেন্ট, এই 3টা খুবই ইম্পর্টেন্ট ছিল, তবে বাকিগুলোও ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা এখানে একটা কোশ্চেন ছিল, তাহলে তোমরা এটা করে দেখাও দেখি, এটা আমি তুলতে ভুলে গেছি হয়তো, এটা করে দেখাও যদি এটা বুঝে থাকো, তাহলে সেম করে দেখাও তো, বাংময় করে দেখাও, বাংময়, বাংময় করে দেখাও দেখি, ফার্স্ট আনসার দেবে সবাই, বাংময় করে দেখাও দেখি। আউটস্ট্যান্ডিং স্যার, আপনি লাইফের বেস্ট ভাই। এখানে অনেকেই খুব প্রশংসা করছো, তবে প্রশংসা আমি আর কি বলবো, কিছু বলার নেই। তোমাদের মধ্যে থেকে কিছু স্টুডেন্ট আছো, লাইভ ক্লাসটা হয়ে গেলে ক্লাসগুলো দেখবে এসে, তারপর নিচে এসে যা খুশি তা কমেন্ট করবে, ঠিক আছে? তো আর কিছু কি বলবো, কিছু বলার নেই, শিখবেও আবার এখানে আবার গালাগালিও দেবে। ক্লিয়ার এভরিওয়ান? চলো চলো দেখি, চলো দেখি, অন্য চ্যানেলের ক্লাস ছেড়ে এসেছি আপনার ক্লাস দেখার জন্য। আরে ভাই এটা তো আমার সৌভাগ্য।
চলো ক্লিয়ার। বাংময়ের আনসার বলো, বাংময়ের আনসার সবাই বলো দেখি। ইয়েস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো বাংময়ের আনসার যদি আমরা দেখি তাহলে কিভাবে এটা হয়, অক্ষর অনুযায়ী ভাঙলে বাং যোগ ময়, বাং যোগ ময় হয়। তাহলে আমরা যদি দেখি এখানে বাংময়ের মধ্যে যদি দেখি, এখানে উ আছে আর ম আছে, এখানে উ আছে আর কি আছে, ম আছে, ঠিক আছে। তো উ আছে আর ম আছে, তো এখানে 5 আছে, তো লাস্টেরটা তো অ্যাজ ইট ইজ হবে, তো ময়টাকে ময় রেখে দাও, এটা নিয়ে আর বেশি ঝামেলা করার দরকার নেই। আর এখানে উটাকে ওয়ানে চেঞ্জ করতে হবে, উ কোথায় আছে, এখানে আছে, তো উ যেহেতু এখানে আছে তাকে চেঞ্জ করে প্রথম বর্ণটা নিয়ে আসো, প্রথম বর্ণটা কি ক, তাহলে এখানে লিখে দাও বাক যোগ ময়। উচ্চারণ হয়েছে কর অর্ধেক, উচ্চারণ কর অর্ধেক হয়েছে, যে কারণে আমার অসন্ত দিতে হয়েছে, কারণ এটা তো ট্রাফিক পুলিশের মতো কাজ করে। ক্লিয়ার এভরিওয়ান, এভরিওয়ান ক্লিয়ার, বাক যোগ ময়, ঠিক আছে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল রুল নাম্বার 3। আচ্ছা এখানে কিছু উচ্চারণ তোমাদের আমি একটু শিখিয়ে দিচ্ছি, এখানে উচ্চারণ কিছু শিখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে, এখানে উচ্চারণ কিছু শিখিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা এটার উচ্চারণ অনেকেই কিন্তু কি করো, এটার উচ্চারণ অনেকেই করো উম, ঠিক আছে, এটার উচ্চারণ অনেকেই করো উম, কিন্তু এটার উচ্চারণ কিন্তু উম নয়, এটার উচ্চারণ কিন্তু সবাই উম করো, কিন্তু এটার উচ্চারণ উম না, এটার উচ্চারণ হচ্ছে উ, এটার উচ্চারণ উম না, এটার উচ্চারণ হচ্ছে উ অ, উ। আর এটার উচ্চারণ অনেকেই করবে নিয়, কিন্তু এটার উচ্চারণ নিয় না, এটার উচ্চারণ হচ্ছে ইয়, এটার উচ্চারণ হচ্ছে ইয়। ক্লিয়ার, এটার উচ্চারণ হচ্ছে ইয়। আর এই দুটোর উচ্চারণ কিন্তু দুই রকম হবে। এই যে প্রথম যে মূর্ধন্যটা আছে এটা মূর্ধা থেকে উচ্চারিত হবে। মূর্ধা কোন জায়গা আমি চিনিয়েছিলাম, যে পাউডার দুধ খেলে আমাদের যে উপরে টপ জায়গাতে গিয়ে লাগে সেই জায়গাটাকে আমরা মূর্ধা বলি। আর এই মূর্ধাকেই, মূর্ধা থেকে জ ন উচ্চারিত, এটার উচ্চারণ হবে ন, ন, ন। আর এটার যে উচ্চারণ, এটার উচ্চারণ হবে ন, নাক দিয়ে উচ্চারণ হবে, ঠিক আছে। তো আলাদা আলাদা উচ্চারণ কিন্তু আছে এটার। তো চলো আমরা রুল নাম্বার 3 করে নিলাম, এবার চলো আমরা রুল নাম্বার 4 করব। ইয়েস, নো ডাউট। চলো এবার আসো আমরা দেখছি রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ আমাকে বলা হয়েছে কি, রুল নাম্বার 4-এ আমাকে বলা হয়েছে যে ভাই চয় চয় সংযুক্ত যদি থাকে, চ ছয় সংযুক্ত যদি থাকে, চ ছয় সংযুক্ত যদি থাকে, তার পরিবর্তে এই চটাকে তুমি বাদ দিয়ে দেবে, শুধুমাত্র ছটা এসে বসবে। এখানে কি আছে দেখো তো, একচ্ছত্র, চ ছ আছে, তো আমরা কি করব, আমরা সিম্পলি এখানে এক এবং ছত্রটাকে আমরা কিভাবে উচ্চারণ করব, প্রথম ছটা আসবে না, শুধু লাস্টের ছটা আসবে, প্রথম ছটা আসবে না, লাস্টের ছটা আসবে। আর এটা উচ্চারণ কিন্তু কেউ যদি উচ্চারণ করো এক ছত্র হবে না কিন্তু ভাই, এটার উচ্চারণ হবে এক ছত্র। কি কারণে একচ্ছত্র, এক ছত্র কি কারণে হয়েছে, কারণ তার নিচে অসন্ত বসেনি, আর যেহেতু অসন্ত বসেনি তাহলে পুরোটা আমার উচ্চারণ করতে হবে, সেক্ষেত্রে এটা কি করবে, এক ছত্র। পরিচ্ছদ, আবার পরিচ্ছদ, ছয় ছয় সংযুক্ত আছে, তাহলে লাস্টের ছটাকে আমরা, প্রথম চটাকে বাদ দিয়ে দেবো, তাহলে এটার উচ্চারণ হবে পরিচ্ছদ। প্রতিচ্ছবি, তাহলে এটা কি হবে, প্রতি যোগ ছবি। খুবই সিম্পল একটা রুল, কিন্তু পরীক্ষার হলে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে আসে। রুল নাম্বার 4 ক্লিয়ার কিনা বলো, রুল নাম্বার 4 ক্লিয়ার কিনা বলো। একদম নবনীতা স্যার, অনেকেই আছে যারা আপনাদের ক্লাস কপি করে আপনাদের বদনাম, হ্যাঁ হ্যাঁ এটা করেই ভাই। আচ্ছা যারা বদনাম করে তাদের জন্য আমার কিছু বলার নেই, একটা কথাই বলার, স্যার আমি ব্যাকরণতে ভয় পেতাম, কিন্তু আপনার ব্যাকরণ ক্লাস দেখে যারা যারা গালাগালি করে এসে নিচে কমেন্টের নিচে, ঠিক আছে, বা যারা যারা বাজে কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, সেটা হচ্ছে মেরেছো কলসির কাঁধা তাই বলে কি প্রেম দেব না। তোমরা যা খুশি বলতে থাকো, আমার মনে তোমাদের জন্য, তোমরা যদি খারাপও বলো তাহলে আমার কোনো কিছু আসে যায় না, ভালো বললেও আমার কোনো কিছু আসে যায় না, ঠিক আছে, কারণ আমি মাটিতে পা ফেলে চলতে জানি। চলো রুল নাম্বার 4 ক্লিয়ার, এবার আসো রুল নাম্বার 5। রুল নাম্বার 5-এ কি বলা আছে দেখো, রুল নাম্বার 5-এ বলা হয়েছে যে কোনো জায়গাতে যদি ডাবল ব্যঞ্জন বসে, কোনো জায়গাতে কি বসবে, ডাবল ব্যঞ্জন যদি বসে, কোনো জায়গাতে যদি ডাবল ব্যঞ্জন বসে, যেমন লয় লয় সংযুক্ত, চয় চয় সংযুক্ত, নয় নয় সংযুক্ত, দয় দয় সংযুক্ত, ডয় ডয় সংযুক্ত, ঠিক আছে, পয় পয় সংযুক্ত, যখনই কোনো জায়গাতে ডাবল ব্যঞ্জন বসবে তখন মাথায় রাখতে হবে
প্রথম ব্যঞ্জনটাকে বাদ দিয়ে দিতে হবে, প্রথম ব্যঞ্জন যেটা আছে এটাকে বাদ দিয়ে দিতে হবে। প্রথম ব্যঞ্জনটাকে বাদ দিয়ে তার জায়গাতে আমরা কি বসাবো, খণ্ডেত্ব বসিয়ে দেব। তার জায়গাতে আমরা কি করব, খণ্ডেত্ব বসিয়ে দেব। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি যেটা পরীক্ষায় আসে, উড্ডিন, উড্ডিন। তো এখানে যদি তুমি দেখো উড্ডিন, দেখো ডয় ডয় সংযুক্ত আছে, তো রুলস অনুযায়ী কি করব, প্রথম ডটাকে বাদ দিয়ে দেব, প্রথম ডটাকে বাদ দিয়ে তার জায়গাতে খণ্ডেত্ব লিখবো। তাহলে আমরা কি করব, উত, আর লাস্টেরটা তো অ্যাজ ইট ইজ থাকবে, ডিন। ঠিক আছে, যেমন ধরো জগন্নাথ, জগন্নাথ। তো জগন্নাথের মধ্যেও কি হয়েছে, জগন্নাথের মধ্যে তুমি যদি দেখো তাহলে নয় নয় সংযুক্ত হয়েছে, তো তাহলে প্রথম নটাকে বাদ দিয়ে দেবো এবং তার জায়গাতে খণ্ডেত্ব লিখবো, যে জন্য আমরা কি করব, জগৎ যোগ নাথ লিখবো। খুবই ইম্পর্টেন্ট রুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল এটা। ঠিক আছে, যেমন চলচ্চিত্র, চলচ্চিত্র। তো একটু আগে তোমরা যেটা করেছো এটার সঙ্গে এটা মিলালে কিন্তু হবে না। এর আগেরটা কি ছিল, এর আগেরটা ছিল একচ্ছত্র, চন নিচে ছ, চন নিচে ছয় সংযুক্ত, আর এটা চন নিচে চয় সংযুক্ত। তাহলে ডাবল ব্যঞ্জন হলো, প্রথম ব্যঞ্জনটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা কি করলাম, তার জায়গাতে কি করলাম, খণ্ডেত্ব লিখে দিলাম। তো চলত যোগ চিত্র। ক্লিয়ার, ক্লিয়ার এভরিওয়ান, ক্লিয়ার এভরিওয়ান, ক্লিয়ার বলো, কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। রূপালী ঘোষ বলছো এই ক্লাস আগে পেলে আগে চাকরি পেয়ে যেতাম। বাংলা ব্যাকরণের মহাগুরু, ভাই এত বড় উপাধি দিও না ভাই। ক্লিয়ার এভরিওয়ান, রুমা বণিক বলছো রাজীব স্যার আমাদের ত্রিপুরার গর্ব। চলো দেখো তাহলে এগুলো আনসার করে দাও। দেখানো এখানে দুটো করানো আছে। উল্লাস, উল্লাসের আনসারটা বলো দেখি সবাই, উল্লাসের আনসারটা করো সবাই দেখি, উল্লাসের আনসারটা সবাই করো দেখি, উল্লাসের আনসারটা করো। এগুলো তো আমি করিয়ে দিয়েছি, উল্লাসের আনসারটা সবাই করে দেখাও, উল্লাসের আনসারটা সবাই করে দেখাও ভাই, যারা যারা দেখছো একটু করে দেখাও উল্লাসের আনসার। উল্লাস, উল্লাস, অভিষেক ঘোষ পিসিএস, অভিষেক ঘোষ পিসিএস ভাই একটু অপেক্ষা করো, তোমার এই ডাউটটা এরপরেই আমি ক্লিয়ার করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। উল্লাস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো উল্লাস, তাহলে উল্লাসের মধ্যে আমরা কি দেবো, দেখো উল্লাসের মধ্যে লয় লয় সংযুক্ত আছে, এই লয় লয় সংযুক্তটাকে কেটে তার জায়গাতে আমরা কি করব, খণ্ডেত্ব লিখবো। তাহলে এখানে কি করব, উত যোগ লাস। ঠিক আছে, হয়ে গেল, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার এভরিওয়ান, এভরিওয়ান ক্লিয়ার, ওকে চলো ভেরি গুড। চলো একটু অপেক্ষা করো, চলো এবার আমরা কি হয়, 5 নাম্বার রুল কমপ্লিট। এবার আসো আমরা 6 নাম্বার রুলে দেখি। 6 নাম্বার রুলে আছে, আচ্ছা এটার উচ্চারণ কি, অনেকে এবার এটার উচ্চারণ করবে, দেখবে কি রকম উচ্চারণ করো সবাই। ভাই এটার উচ্চারণ কি সবাই একটু বলে দাও আমাকে আগে, তারপর রুলস করাবো। এটার উচ্চারণ কি বলো, এটার উচ্চারণ কি বলো সবাই দেখি, এটার উচ্চারণ কি। অবশ্যই এখানে বলবে অনেকে অনেস্কার, অনেকে বলবে এটা অনুষ্কার, ঠিক আছে, এটাকে অনেকে বলবে অনেস্কার অনুষ্কার, ঠিক আছে, কিন্তু ভাই এটা এটা কিন্তু এটা উচ্চারণ নয়, এটার উচ্চারণ অনেস্কারও নয়, এটার উচ্চারণ অনুষ্কারও নয়। এটার উচ্চারণ যদি শোনো তাহলে হয়তো তোমরা ভাববে যে এতদিন আমরা কি শিখে এলাম। এটার উচ্চারণ হচ্ছে অনুস্বর, এটার এক্সাক্ট যদি আমরা উচ্চারণ দেখি সেটা হচ্ছে অনুস্বর, এটার এক্সাক্ট উচ্চারণ হচ্ছে অনুস্বর। ক্লিয়ার এভরিওয়ান, লিখে রাখো ভাই, লিখে রাখো।
আচ্ছা, একজনে কমেন্ট করেছো ভাই এটা তো সিম্পল ম্যাটার ভাই, প্রফুল্ল কিভাবে সন্ধি হবে ভাই, এটা তো কমন সেন্সের ব্যাপার। প্রফুল্ল এখানে লয় লয় সংযুক্ত আছে দেখি কি তুমি এখানে ভেঙে দেবে? আমরা একটা জিনিসকে কোথায় ভাঙি? একটা জিনিসকে মিডলে ভাঙি, কোনো একটা শব্দের মাঝখানে ভাঙি। তাহলে এখানে লয় লয় সংযুক্ত তো লাস্টেই আছে, তো লয় লয় সংযুক্ত প্রফুল্ল এখানে এই রুলসে কিভাবে আসবে? এটা তো রুলসই হবে না ভাই, কারণ লয় লয় সংযুক্ত লাস্টে আছে, এটাকে তুমি কিভাবে ভাঙবে? লয় লয় সংযুক্ত মিডলে থাকলে সেটাকে তুমি ভাঙতে পারতে। ঠিক আছে, চলো ভাই কি কি অবিধা তোমরা দিচ্ছ, মানে আর বলে লাভ নেই। চলো তাহলে রুলসটা আমরা দেখছি। রুলসটা হচ্ছে কোন জায়গাতে যদি অনুস্বর থাকে এবং উও থাকে, কোন জায়গাতে যদি অনুস্বর থাকে এবং উও থাকে, অনুস্বর থাকে এবং উও থাকে, তার জায়গাতে আমরা কি বসাবো? তার জায়গাতে আমরা ম বসাবো। অনুস্বর আর উও থাকলে তার জায়গাতে ম বসাবো। যেমন দেখো এখানে এক্সাম্পল আছে সংসার, এখানে আছে সংসার, তাহলে সংসার যেহেতু আছে, অনুস্বর আছে, অনুস্বরের জায়গাতে আমরা ম বসাবো, লিখবো কি সম যোগ সার। সংরক্ষণ আমরা কি লিখবো? সমযোগ রক্ষণ। ঠিক আছে, সংশয় কি লিখবো আমরা? সমযোগ শয়। ঠিক আছে, আর একটু আগে তোমাদের বলে দিয়েছিলাম, আমি অনেকবার বলে দিয়েছি যে ক, র, মূর্ধন্য এবং ক্ষীয় এই চারটা বর্ণের পরে কখনো দন্তন্য বসবে না, সেটা বসবে কি? মূর্ধন্য বসবে। আর দন্তন্য আর মূর্ধন্যর মধ্যে অনেকে বলবে যে দন্তন্য আর মূর্ধন্যর মধ্যে কি, যে তুমি দন্তন্য লেখো আর মূর্ধন্য লেখো, ডান্ডাটা একটু বড় করে দাও তাহলে মূর্ধন্য হয়ে যাবে। আগেও বলেছি অনেকবার ভাই, দন্তন্য আর মূর্ধন্যর মধ্যে কিন্তু ডান্ডার পার্থক্য নয়, পার্থক্য হচ্ছে মাত্রার। যেটা দন্তন্য এটার মধ্যে পূর্ণ মাত্রা পড়বে, যেটা মূর্ধন্য এটার মধ্যে অর্ধমাত্রা পড়বে। আর বাংলা পুরো ব্যাকরণের মধ্যে আমরা মাত্রাকে 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাত্রা যুক্ত পূর্ণ মাত্রা, একটা হচ্ছে অর্ধমাত্রা, আর একটা হচ্ছে মাত্রাহীন। তাহলে তুমি ডান্ডা বড় করো আর ছোট করো এটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি মাত্রাটা কি দিয়েছো। ঠিক আছে, তাহলে আমরা রুল নাম্বার 6ও দেখে নিলাম। ঠিক আছে, আচ্ছা অনেকে বলবে রুল নাম্বার 6ও আমরা দেখি দিয়েছি। আচ্ছা এখানে আরেকটা করো তো, সংখ্যা। তাহলে রুলস অনুযায়ী সংখ্যা কি হবে বলো? রুলস অনুযায়ী সংখ্যা কি হবে? সংখ্যা কি হবে রুলস অনুযায়ী? সংখ্যা হবে সমযুক্তা। ঠিক আছে, রুল নাম্বার 6 কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল। রুল নাম্বার 6 কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, চলো এবার আমরা রুল নাম্বার 7 দেখবো। রুল নাম্বার 7টা একদমই মাত্রার পার্থক্য, অবশ্যই মাত্রার পার্থক্য। ভেরি গুড, চলো চলো দেখি। তারপরে আমরা দেখব কি, আমি একদম ধীরে ধীরে যাচ্ছি, কোনো সমস্যার কোনো কারণ নেই ভাই। যদি রাত্র 10টাও বাজে আমার প্রবলেম নেই, কারণ অফিসের সব স্টাফ চলে গেছে, আমি একা, এই জন্যই আমি ক্লাসটা করিয়েছি যাতে তারা হুড়ু না করতে হয়। রুল নাম্বার 7 এর মধ্যে দেখো দর, দর পরিবর্তে দ যদি থাকে তার পরিবর্তে আমরা খণ্ডে তো বসাবো। দেখো এখানে আছে উদ্ঘাটন, এখানে আছে উদ্ঘাটন, তো উদ্ঘাটনের মধ্যে আমরা কি লিখবো? উৎ। দর পরিবর্তে আমরা খণ্ডে তো লিখলাম উৎ যোগ ঘাটন। তদ্ভব, তদ্ভবর জায়গায় আমরা কি লিখবো? তৎ যোগ ভব। ঠিক আছে, এই রুলসটা একদমই ইজি একটা রুলস ছিল। পরের যে রুলসটা, এটা একটু আগে একজন আমাকে কি প্রসেনজিৎ না কি একজন বলেছিলে, তো আমি এরপরের রুলসে তোমাদেরকে শেখাবো। এই রুলস নাম্বার 7 একদমই ইজি। আচ্ছা এবার আসো, এই রুলসটাকে আমি তোমাদেরকে করানোর কথা ছিল, কারণ এটা একটা ব্যতিক্রমী রুল, ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধির মধ্যে এটা হচ্ছে একটা ব্যতিক্রমী সন্ধি। চলো এখানের মধ্যে আমরা যদি দেখি বিপজ্জনক, তো এখানে আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে ডাবল ব্যঞ্জন যদি বসে, ড ড, চয় চয়, নয় নয়, দয় দয়, জয় জয়, যদি ডাবল ব্যঞ্জন বসে তখন প্রথম ব্যঞ্জনটাকে আমরা কি করব? প্রথম ব্যঞ্জনটাকে বাদ দেব, তার পরিবর্তে আমরা খণ্ডে তো লিখবো। ক্লিয়ার? তো এখানে তো এই রুলস অনুযায়ী এখানে জয় জয় সংযুক্ত আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটাকে বাদ দিয়ে আমরা কি করব? রুলস এখানে যদি আমরা লিখি বিপথ যোগ জনক, রুলস অনুযায়ী তো এটাই লিখবো। আর এটার মধ্যে বিপথ যোগ জাল, তো আমার রুলস অনুযায়ী তো এটাই এটাই হবে। কিন্তু পরীক্ষার হলে এটা যদি তুমি দিয়ে আসো তাহলে এই ক্ষেত্রে তোমার দুটোই কিন্তু ক্রস হবে, এক্ষেত্রে দুটোই কিন্তু ভুল হবে।
এক্ষেত্রে দুটোই ভুল হবে। তাহলে কোনটা সঠিক হবে, সঠিক কোনটা হবে আমি তোমাদেরকে এই রুলসের মাধ্যমে দেখাচ্ছি। মনে রাখতে হবে যদি কোনো সন্ধির আগে, যদি কোনো সন্ধির আগে বিপ কথাটা আসে, যদি কোনো সন্ধির আগে বিপ কথাটা আসে, ঠিক আছে, বিপ কথাটা আসে, তাহলে যতই রুল যা খুশি হোক বিপদ কথাটাকে হাইলাইট করতেই হবে আমাদের, না হলে কিন্তু পরীক্ষার হলে ভুল হবে। তাহলে এখানে বিপজ্জনক যদি আমরা দেখি, তাহলে বিপজ্জনকের মধ্যে জয় যশংযুক্ত থাকলে, ডাবল ব্যঞ্জন থাকলে খণ্ডে তো লেখার কথা, কিন্তু আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো না, কারণ সামনে দাদা বসে আছে বিপ, সামনে দাদা বসে আছে বিপ, তাহলে তাকে আমার হাইলাইট করতে হবে। তো এর জন্য আমরা এখানে কি লিখবো, বিপদ। পরেরটা তো কি লিখবো, বিপদ লিখলাম তো। এবার বিপদ লেখার পরে দেখো, এখানে বিপদ লেখার পরে তাহলে দেখো বর্গীয় জর জায়গা কিন্তু আমরা দ লিখলাম, আর বাকি রয়েছে কি জনক, এটা পেছনে এসে যাবে জনক, আর এখানেও কি এসে যাবে, পেছনে এসে যাবে জাল, বিপদ জাল। আশা করি প্রসেনজিৎ না কি ছিল, তুমি যে একটা কোশ্চেন করেছিলে, তোমার ডাউট এখানে ক্লিয়ার হয়ে গেছে। চলো ক্লিয়ার, ক্লিয়ার এভরিওয়ান? ইয়াস, বিপ মানেই বিপদ, আর বিপদকে হাইলাইট করতেই হবে আমাদের। শুধুমাত্র ত্রিপুরা সেরা, এটা আমার এটা ভুল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন রুল অনুযায়ী কেউ শেখায় না। থ্যাংক ইউ ভাই, চলো চলো, বেস্ট ক্লাস, চলো। হ্যাঁ, নিরুগ চলো, তারপর আমরা দেখব স্বরসন্ধি। স্বরসন্ধিতে আমাদের কিন্তু ব্যঞ্জন সন্ধি কমপ্লিট, এবার আমরা করব স্বরসন্ধি। স্বরসন্ধি যদি আমরা দেখি, স্বরসন্ধি যদি দেখি, স্বরসন্ধিতে মোটামুটি প্রায় 21 বা 22টার মতো রুল আছে, কিন্তু এগুলো পুরো ফালতু রুল, এগুলো পরীক্ষার হলে আসে না। পরীক্ষার হলে যেটা আসে সেটা হচ্ছে এই দুটো রুল থেকে আসে। আমি এখানে যে দুটো রুল করাবো এগুলো থেকেই পরীক্ষার হলে আসবে। আমার কথা যে যারা যারা বিশ্বাস হবে না, কোনো সমস্যা নেই, পরীক্ষার হলে বসে বুঝবে সন্ধি যেগুলো করিয়েছি এগুলোর মধ্যে থেকে আসছে, ঠিক আছে। চলো, রুল হচ্ছে, দেখো প্রথম রুল হচ্ছে জফলা। যদি কোনো জায়গাতে, যদি কোনো জায়গাতে আমরা দেখি স্বরসন্ধির মধ্যে জফলা এসেছে, জফলা এসেছে, তখন আমরা তার পরিবর্তে আমরা হ্রস্ব ইকার লিখব। যেমন দেখো এখানে জফলা এসেছে অত্যাচার, অত্যাচার, এখানে জফলা এসেছে, জফলাকে উঠিয়ে দেব, তার জায়গাতে আমরা হ্রস্ব ইকার লিখবো। তাহলে এখানে কি লিখবো, অতি যোগ আচার। অত্যাধিক জফলা আছে, এটাকে উঠিয়ে আমরা লিখবো অতি যোগ অধিক। প্রত্যেক জফলা আছে, প্রত্যেক, তাহলে আমরা লিখবো এখানে প্রতি যোগ এক। ইত্যাদি জফলা আছে, তার জায়গাতে আমরা লিখবো ইতি যোগ আদি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। স্বরসন্ধি থেকে দুটো রুল করাবো, এই দুটো রুল থেকে পরীক্ষার হলে কোশ্চেন আসবে, এতটুকু বলতে পারি তোমাদের। ক্লিয়ার এভরিওয়ান, ক্লিয়ার? এডিট বাই শুভজিৎ বলছো, আচ্ছা ক্লাস দেখছো তোমরা 530-এর মতো, 530-এর মতো ক্লাস দেখছো, আর লাইক মাত্র করেছো তোমরা কতজন? লাইক মাত্র করেছো তোমরা 366 জন। বাকি বাকি ভাই 200 জন কি কি অপরাধ করলাম ভাই? আমি কি একটাও লাইক পাবো না? পাবো না লাইক? আমি কি একটা লাইকও পাবো না? পাবো না লাইক? লাইক টাইক করে দাও ভাই। চলো, রুল নাম্বার 1 গেল, এবার হচ্ছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে দেখো কি বলা আছে। রুল নাম্বার 2 তে আছে, দেখো কোনো জায়গাতে যদি রফলা দেখি আমরা, কোনো জায়গাতে যদি আমরা রফলা দেখি, কোনো জায়গাতে যদি রফলা দেখি,
এই রফলার পরিবর্তে আমরা রিকার লিখতে হবে, রিকার। রফলার পরিবর্তে আমরা কি করব, রিকার লিখবো। এবার দেখো এখানে রফলা আছে, এখানে রফলা আছে, দেখো তো তোর নিচে রফলা, পিত্রালয়। তাহলে পিত্রালয় যদি হয় তাহলে আমরা এখানে কি লিখবো, পিতৃ যোগ আলয়। পিত্রানুমতি রফলা আছে, রিকার লিখবো, এখানে কি লিখবো, পিতৃ যোগ অনুমতি। মাত্রাদেশ কি লিখবো, মাতৃযোগ আদেশ। আচ্ছা এবার একজনে লিখছো যে স্যার এটা কি এ না তো, কিভাবে বুঝবো? বা এটাও তো একটা কথা, এটা কি এ না তো রফলা, এটা কিভাবে বুঝবে ভাই? ভাই এ আর তো রফলার মধ্যে অনেক পার্থক্য আছে, হয়তো এটা তোমরা জানো না। এ আর তো রফলার মধ্যে পার্থক্য আছে, দুটো এক না ভাই। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ত রফলা। মনে রাখতে হবে এর উপরে কোনো মাত্রা থাকে না। যদি এরকম থাকে, যদি তার উপরে দেখো মাত্রা নেই, তাহলে এটা ভাববে এটা হচ্ছে এ, এটার উপর মাত্রা থাকবে না। আর আমরা জানি নরমালি তোর উপরে মাত্রা থাকে, আর তোর নিচে যে রফলাটা থাকে একসঙ্গে এটাকে এইভাবে লেখা হয়। আর যেটা তো তোর উপর তো মাত্রা থাকে, যে কারণে যদি মাত্রা উপরে থাকে তাহলে এটা ভাববে এটা তো রফলা, ঠিক আছে? কারণ তোর উপরে মাত্রা থাকে, দুটো কিন্তু আলাদা জিনিস। তো এখানে দেখলাম দুটোর উপরে কি আছে, মাত্রা আছে, এর মানে দুটোই হচ্ছে তো রফলা। আর তো রফলা যে কারণে রফলা থাকলে তার পরিবর্তে রিকার আমরা এখানে বসিয়ে দিলাম, আমাদের কিন্তু রুলস কিন্তু কমপ্লিট হয়ে গেল। ইয়েস, চলো ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার? চলো এবার তাহলে আমাদের কি হলো, এই দুটো রুল আমি করিয়ে দিলাম। এবার আমরা করাবো নিপাতনী সিদ্ধ সন্ধি। আর এই নিপাতনী সিদ্ধ সন্ধি মোট কয়টা আছে? নিপাতনী সিদ্ধ সন্ধি হচ্ছে মোট 18টা। আর এই 18টা রুল নিপাতনী সিদ্ধ সন্ধিকে আবার আমরা ব্যতিক্রমী সন্ধিও বলতে পারি। কেন বলতে পারি ব্যতিক্রমী? ব্যতিক্রমী এই কারণে বলতে পারি, কারণ এই নিপাতনের সিদ্ধ সন্ধি কোনো রুলসের ধার ধারে না, অর্থাৎ কোনো রুলসে এগুলোকে তুমি ফেলতে পারবে না। তাহলে কি করতে হবে, এখানে এই 18টা রুলস আছে, 18টা সন্ধি আছে, যেটা নিপাতনের সিদ্ধ সন্ধি। আমরা একটা গল্পের মাধ্যমে এটা শিখবো, গল্পটা হচ্ছে এটা, সবাই একটু ভালো করে মন দিয়ে শোনো। গল্পটা হচ্ছে এটা এখানে কি ধরনের কোশ্চেন আসে, তোমাকে বলে দেবে যে উপরের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি, বা বলে দেবে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি, তোমার আনসার করতে হবে। দেখো আমি লিখলাম যে, আমি একটা স্টোরি বলছি এখানে, ভালো করে একটু মন দিয়ে শোনো। যে মার্তণ্ড প্রতাপ প্রৌর রাজা, মার্তণ্ড কথার অর্থ হচ্ছে খুব প্রভাবশালী এরকম একজন মানুষ। প্রতাপ প্রৌর কথার অর্থ হচ্ছে একদম বয়স্ক একজন রাজা, যার নাম ছিল হরিশ্চন্দ্র। এবং তার অত্যাচারের অভিশাপে নিজের কুলটা সে এত পরিমাণ অত্যাচার করত প্রজাদের উপরে করত, যে প্রজারা তাকে প্রতিনিয়ত অভিশাপ দিত। আর এই অভিশাপে যাতে তার কুলটা অর্থাৎ বংশটা নষ্ট না হয়ে যায়, যে কারণে অভিশাপে নিজের কুলটাকে রক্ষা করার জন্য দুল্লুকে প্রায়শ্চিত্ত করতে একাদশে বৃহস্পতিবার তার 3 ষোড়শী কন্যা, কি নাম, মনীষা, অক্ষিণী এবং বনস্পতি, অন্যান্য কাউকে না জানিয়ে গোষ্পদ গোরক্ষপুরে চলে গেলেন। অন্যান্য কাউকে না জানিয়ে কি করলো, দুল্লুকে প্রায়শ্চিত্ত করতে, অর্থাৎ বাবা যে পরিমাণ মানুষের ক্ষতি করছে বা অত্যাচার করছে, যাতে নিজের বংশটা নষ্ট না হয়ে যায়, যে কারণে তার একাদশে বৃহস্পতিবার তার 3 কন্যা, একজনের নাম হচ্ছে মনীষা, একজনের নাম অক্ষিণী, একজনের নাম বনস্পতি, তারা কি করছে, বাড়ির অন্যান্য কাউকে না জানিয়ে তারা গোষ্পদ গোরক্ষপুরে চলে গেলেন। আশ্চর্যের বিষয় হলো তাদের ভাই তস্কর ও মা পতঞ্জলি তারা যে চলে গেছে প্রায়শ্চিত্ত করতে, এই ব্যাপারে কিছুই জানতো না। এখানে জাস্ট একটা ছোট্ট একটা স্টোরি দিলাম, এই স্টোরির মাধ্যমে তোমাদের 18টা নিপাতনের সিদ্ধ সন্ধি কিন্তু হয়ে গেল। দেখো এখানে যেগুলো আমি রেড মার্ক করলাম, এই প্রত্যেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ নিপাতনের সিদ্ধ সন্ধি। আমি মার্ক করছি আবার, মার্তণ্ড, প্রৌর, হরিশ্চন্দ্র,
কুলটা, প্রায়শ্চিত্ত, একাদশে, বৃহস্পতি, ষোড়শী, মনীষা, অক্ষিণী, বনস্পতি, অন্যান্য, গোষ্পদ, গোরক্ষপুরে, আশ্চর্যের, তস্কর এবং পতঞ্জলি। যদি তোমরা কাউন্ট করো 1 2 3 4 5 6 7, সরি এখানে একটা আছে দুল্লুকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, টোটাল 18 আমরা তোমাকে এখানে করিয়ে দিলাম। এগুলোর বিচ্ছেদ তোমাদের দরকার নেই, বিচ্ছেদ হয় কিন্তু দরকার নেই, এগুলো জাস্ট মুখস্থ করে নেবে। পরীক্ষার হলে এরকম ভাবে আসবে, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি বা নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়, এরকম আসবে, যাতে তোমরা দিয়ে দিতে পারো। এটাকে ভাগ বিচ্ছেদ করার কোনো দরকার নেই ভাই। ক্লিয়ার এভরিওয়ান? যারা যারা সন্ধির ক্লাস চাইছিলে পুরো ক্লাসটা আমি তোমাদেরকে করিয়ে দিলাম। যারা যারা সন্ধির ক্লাস চাইছিলে বলো আজকে নতুন কিছু শিখতে পেরেছো কিনা বলো। সব থেকে বেশি সন্ধিতে ভয় পেতাম, কিন্তু আপনার এই ক্লাস করে ক্লিয়ার হয়ে গেল। দেখো শিলা দেবনাথ এটা করায়নি ভাই, যেহেতু করায়নি তোমরা করে নাও, যারা যারা করেছো করে নাও। লটস অফ লাভ এন্ড রেসপেক্ট ফর ইউ। থ্যাংক ইউ প্রীতম। তো আশা করি তোমাদের ব্যাঙাচি কিন্তু এখানে সরস সন্ধি ব্যঞ্জন সন্ধির মধ্যে পড়ে না, ঠিক আছে? ক্লিয়ার? চলো, তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। নেক্সট তোমরা কোন টপিকের উপর ক্লাস নিতে চাও, তার আগে তোমাদেরকে একটা কথা বলছি, যারা ত্রিপুরা থেকে দেখছো তোমাদেরকে বলছি, তোমাদের সাহিত্য নিয়ে কোনো সমস্যা থাকবে না। তোমরা যারা যারা এই বইটা নেবে, এই বইটা খুব হাতিগুড়া দাম নয় বইটার, হ্যাঁ খুব হাতিগুড়া দাম নয় বইটার, খুবই ইজি। তোমরা যদি একটা পিজা খাও, পিজারও দাম এর থেকে বেশি, পিজার দামও এর থেকে বেশি। আর আমি এতটুকু মানি যে আমি জীবনে যে পরিমাণ বই কিনেছি, এখন তো আমি অনেক ধরো একটা স্টেবল আমার লাইফ কাটাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি অনেক সময় এতটা কষ্ট করে পড়াশোনা করেছি যে বই জীবনে কোনোদিন কিনতে কৃপণতা করিনি। আমার মনে হয় একজন বিখ্যাত মানুষ বলেছিলেন যে কেউ বই বই কিনে কেউ রাস্তার ফকির হয় না, ঠিক আছে, কেউ দেউলিয়া হয় না বই কিনে। বই যত কিনবে তত ভালো তোমাদের, বইয়ের গন্ধ শুকলে মনে হয় জীবনে অনেক কিছু শিখতে পারবে। এখানে যে বইটা আছে এই বইটা তোমাদেরকে বলছি, এই বইটা 1-2 তারিখ মার্কেটে চলে আসবে, সারা ত্রিপুরা রাজ্যে তোমরা পাবে, অ্যামাজন ফ্লিপকার্টেও পেয়ে যাবে। তো তার মধ্যে তোমাদেরকে বলি এই বইটার রেট হচ্ছে 380 টাকা, 380 টাকা বইটা। এই বইটা সাহিত্যের শেষ কথা। এই বইটার মধ্যে টেট 1 টেট 2 এবং এসটিজিটি যারা আর্টস থেকে দেবে পুরো কমপ্লিট সিলেবাস আছে। এবং যারা অবশ্যই তোমরা এসএলএসটি দেবে বাংলাতে, বাংলা নিয়ে পড়ছো ওয়েস্ট বেঙ্গলের, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা, কারণ এটাতে অনেক কিছু ঢোকানো হয়েছে, যে কারণে এটার নাম লেখা হয়েছে সাহিত্যের শেষ কথা, ঠিক আছে। এই বইটা মার্কেটে পাবে 2 থেকে 3 তারিখ, সবাই নিয়ে নেবে। উজ্জয়ন তো মার্কেটে পাবে, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। খোয়াই কৈলাসহর, ধর্মনগর, বিলুনিয়া, সাবরুম, আগরতলা, তারপর তোমার বিলুনিয়া সাবরুমেও পেয়ে যাবে, উদয়পুর, সবখানে আমাদের ডিস্ট্রিবিউটার পয়েন্ট আছে। আমি তোমাদের বইটা বেরুলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেবো কোন দোকানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও। ক্লিয়ার? বাংলা কীর্তন তোমাদের করিয়ে দেবো ভাই, করিয়ে দেবো। 3টা আছে, 4-5টাই আছে, 4-5টাই আছে, কিন্তু এখানে 2টা করিয়েছি, 2টা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই বইটার মধ্যে কি আছে সেটা তোমাদের একদিন বইটা নিয়ে লাইভ করাবো যখন, তখন বুঝবে। তো চলো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, এবং অবশ্যই পড়তে থাকবে, অবশ্যই পড়তে থাকো, বেশি তো আর টাইম নেই, পড়তে থাকো। আবার নতুন কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার নতুন একটা জোশে দেখা হবে।
অবশ্যই সবাই পড়তে থাকবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।